ওয়েলকাম এভরিওয়ান। আমরা পড়ছি স্বাস্থ্য ও রোগ। স্বাস্থ্য ও রোগের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি অনাক্রম্যতা কী, এগুলো আমাদের জানা হয়েছে। অ্যান্টিবডির ভাগগুলো সম্পর্কেও জেনেছি। এবার অ্যান্টিবডির উৎস অনুসারে, এই যে অ্যান্টিবডির প্রকারভেদটা লিখেছি, তার উৎস অনুসারে কয় ভাগে ভাগ করা যায় সেটা একটু বলবো। উৎস অনুসারে অ্যান্টিবডি মূলত দুই রকমের হয়। এক হলো মনোক্লোনাল অ্যান্টিবডি আর অপরটি হলো পলিক্লোনাল অ্যান্টিবডি। তাহলে একটা হলো মনোক্লোনাল আর একটা হলো পলিক্লোনাল। অ্যান্টিবডিগুলো তৈরি হয় মূলত বি লিম্ফোসাইট, যে প্লাজমা কোষগুলো তৈরি করে সেখান থেকে। তাহলে এই দুই ধরনের অ্যান্টিবডি। আর সমস্ত অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয় বললাম? বি লিম্ফোসাইট থেকে। আর আরও ভালো করে বললে বি লিম্ফোসাইট থেকে তৈরি করা প্লাজমা সেল থেকে। তাহলে বি লিম্ফোসাইট থেকে কি হবে? প্লাজমা সেল। আর প্লাজমা সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি। এবার এই পলিক্লোনাল অ্যান্টিবডি আর মনোক্লোনাল অ্যান্টিবডি যেগুলো, এরা সিঙ্গেল টাইপ অফ প্লাজমা সেল থেকে যদি তৈরি হয়, মানে একই ধরনের প্লাজমা সেল থেকে যদি যেসব অ্যান্টিবডি তৈরি হয় তাদেরকে বলছে মনোক্লোনাল। তাহলে এটা লিখবো একই ধরনের প্লাজমা সেল থেকে তৈরি হলে তাকে বলছি মনোক্লোনাল অ্যান্টিবডি। আর পলিক্লোনাল কি হবে? অবশ্যই এর বিপরীতটা হবে, অর্থাৎ বহু প্রকার প্লাজমা কোষ থেকে এরা তৈরি হয়। এই দুই প্রকার হলো উৎস অনুসারে অ্যান্টিবডি সেল বিভাগ। এবার অ্যান্টিবডি কি কি কাজ করে আমাদের দেহে? অ্যান্টিবডির প্রধান কাজ কি? অ্যান্টিজেন যেটা ঢুকবে তার বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা করে তুলবে। কাজগুলোকে কিছু হেডিংয়ের আন্ডারে আমরা দেখব। বিভিন্ন ধরনের কাজ হয়, সেই কাজগুলোর প্রথমটা রয়েছে প্রশমন বা নিউট্রালাইজেশন। সাধারণত অ্যান্টিবডিগুলি যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে, ধরো এই কোনো একটা অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করলো, এই রেড কালার যেটা দেখাচ্ছে সেটা একটা অ্যান্টিজেন, সেটা আমাদের শরীরে, সেটা হয়তো কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া। তো অ্যান্টিবডিগুলো কি করে? একে চারদিক থেকে ঘিরে ধরে কোনোভাবে। অ্যান্টিবডিগুলো এখানে অ্যাটাক করলো, একে ঘিরে ধরলো। এই ব্লু কালার যেটা দেখালাম, তাহলে রেড যেটা, সেটা হলো একটা অ্যান্টিজেন। আর তার চারদিকে, সেই অ্যান্টিজেনটা অবশ্যই ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি জাতীয়। আর তার চারদিকে ব্লু কালার যেটা দেখালাম সেগুলো হলো অ্যান্টিবডি। তো এরকম যদি হয়, এরা কি করে? অ্যান্টিজেন থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে কি করে? কিছু বিষাক্ত পদার্থ বা টক্সিন নিঃসৃত করে, যার ফলে আমাদের রোগ দেখা দেয়। তো এই অ্যান্টিবডিগুলো কি করে? একে ঘিরে ধরে এই যে বিষাক্ত পদার্থগুলো আছে তাকে প্রশমিত করে দেয়। অর্থাৎ দুজনের ক্রিয়ায় ওই বিষক্ষ হয়, যা করে। অর্থাৎ এই অ্যান্টিবডির এমন কিছু পদার্থ আছে যা অ্যান্টিজেনের বিষাক্ত পদার্থকে নষ্ট করে। তাই এই ধরনের অ্যান্টিবডিগুলোকে বলা হয় অ্যান্টিটক্সিন। এটা গেল প্রশমন বা নিউট্রালাইজেশন ক্রিয়া। এরপরে যে ক্রিয়াটা রয়েছে সেই ক্রিয়াটি হলো দলবদ্ধকরণ বা অ্যাগ্লুটিনেশন। কার দলবদ্ধকরণ? কাজটা অ্যান্টিবডির। তো কারকে দলবদ্ধ করবে? না, দলবদ্ধ করবে অ্যান্টিজেনগুলোকে। অ্যান্টিজেনগুলো যদি ধরো অনেক কটা অ্যান্টিজেন শরীরে প্রবেশ করেছে, এই একটা অ্যান্টিজেন, এই একটা অ্যান্টিজেন, এরকম আরও কয়েকটা অ্যান্টিজেন একসঙ্গে প্রবেশ করেছে। এবার এই অ্যান্টিজেনগুলোকে একসঙ্গে নিয়ে এসে অ্যান্টিবডির আকৃতি কীরকম হয়? ওয়াই আকৃতি। এই অ্যান্টিবডিগুলো যদি একসঙ্গে অনেক অ্যান্টিবডি, যেমন আমি একটা এখানে IgM আঁকলাম, IgMটা কি হবে? 5টা পেন্টামার গঠন করে। তাহলে একটা পেন্টামার 5 দিকে 5টা ইউনিট রয়েছে। এরা কি করবে? এই 5টা ইউনিট মিলে সবগুলোকে একসঙ্গে একত্র করে ফেলবে। ধরো এখানে আরেকটা অ্যান্টিজেন দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই সবগুলো অ্যান্টিজেনকে একসঙ্গে নিয়ে ও কি করবে? একটা দলবদ্ধ ইউনিট তৈরি করবে। একে বলছে দলবদ্ধকরণ বা অ্যাগ্লুটিনেশন। সেটা হলো অধক্ষেপ বা প্রেসিপিটেশন। তোমরা অলরেডি কেমিস্ট্রি ক্লাসে অধক্ষেপের পরীক্ষা করেছো। সেক্ষেত্রে কি হয়? কোনো একটি রাসায়নিক পদার্থের সঙ্গে অন্য একটি রাসায়নিক পদার্থ মিশালে কি হয়? তলায় একটা অন্য পদার্থ তৈরি হয়, যেটি অধক্ষিপ্ত হয়। তো এই ক্ষেত্রে অধক্ষেপণ বা প্রেসিপিটেশন বলতে বোঝানো হচ্ছে, ধরো একটা টেস্ট টিউব নেওয়া হয়েছে, সেই
কিছু অ্যান্টিবডি রেখেছি, আবার ওপর থেকে কিছু অ্যান্টিজেন ঢেলে দিলাম। তাহলে এই যে রিয়াকশানটা হবে এখানে, এই অ্যান্টিজেনগুলো একটু ডিপ করে দিলাম, বুঝতে পারবে না। তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি তাহলে একটা মিক্সচারে রয়েছে। এরপর এখানে কি হবে, সেকেন্ড টার্মে দেখা যাবে এই অ্যান্টিজেনটা যদি এই অ্যান্টিবডির প্রকৃত অ্যান্টিবডি হয়, অর্থাৎ এই অ্যান্টিবডি যদি এই অ্যান্টিজেনকে ধ্বংস করার ক্ষমতা রাখে, তাহলে কি হবে, এই যে অ্যান্টিজেনগুলো এখানে প্রত্যেকটা অ্যান্টিবডির সঙ্গে এইভাবে যুক্ত হয়ে যাবে। তাহলে সে একটার সঙ্গে একটাও হতে পারে বা অ্যাগ্লুটিনেশন যাই হতে পারে, মানে দুই একটা আলাদাভাবে। তো এই অ্যান্টিজেনগুলো অ্যান্টিবডির সঙ্গে এইভাবে যুক্ত হয়ে সেগুলো কোথায় জমা হবে, একদম পাত্রের নিচের দিকে জমা হয়ে যাবে। কখনো নিচের দিকেও জমা হয়, কখনো এরকম আলাদা একটা সিস্টেম করা হয়। সেই সিস্টেমটাতে কীরকম হয়, সিস্টেমটা এখানে দেখাচ্ছি। এই সিস্টেমটাতে হয়, একটা টেস্ট টিউব নেওয়া হয়, টেস্ট টিউবের মধ্যে অ্যান্টিজেনগুলোকে রাখা হলো উপরের দিকে, মাঝখানে একটা ট্রানজিশন জোন দেওয়া হয় যেখানে কিছুই থাকে না, আর নিচের দিকে কিছু অ্যান্টিবডি দেওয়া হয়। তো এইখানে প্রেসিপিটেশন জোন হয় এই মাঝের যেটা শেডেড অংশ সেইখানটায়, অর্থাৎ অ্যান্টিজেনকে উপর থেকে যোগ করা হলো আর নিচে কিছু অ্যান্টিবডি আগে থেকেই যোগ করা থাকে, সেই দুটো মিলে প্রেসিপিটেশন তৈরি করে মাঝখানের অংশ। তো দুভাবেই সম্ভব। আর আমাদের কোষের মধ্যে যখন হয়, এটা পরীক্ষাগারে বললাম, তো এই ধরনের বলতে পারো কিছুটা এই ধরনের টেস্ট আমাদের এখনও চলছে। এই ধরনের টেস্ট বাণিজ্যিকভাবেও করা হয় প্যাথোলজি ল্যাবগুলোতে, যেগুলোকে রিয়া, এলাইজা, RIELISA, এই সমস্ত অধক্ষেপ প্রক্রিয়ার উপর নির্ভর করে ওই দুটো পদ্ধতি বানানো হয়। ওটা জৈব প্রযুক্তিতে তোমরা জানতে পারবে। এরপরে যে বিক্রিয়াটা রয়েছে সেটা হলো বিশ্লিষ্টকরণ বা লাইসিস কথার অর্থ কি, ফাটিয়ে ফেলা। ক্লাস 11-এ লাইটিক চক্র যখন পড়েছো তখন কি করতো, ব্যাকটেরিয়া ফাজগুলো ব্যাকটেরিয়ার দেহকে বিদীর্ণ করে বের হয়ে আসতো। তো এখানে অ্যান্টিজেনগুলো কি করে, অ্যান্টিবডি, মনে করো একটা অ্যান্টিজেন রয়েছে, সেই সেই অ্যান্টিজেনকে যখন প্রবেশ করলো, এই অ্যান্টিজেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডিগুলো কি করবে, এর মধ্যে একটা ছিদ্র তৈরি করবে। অর্থাৎ নেক্সট স্টেপে দেখা যাবে অ্যান্টিজেনের গায়ে অসংখ্য বিদীর্ণ করে এর যে ভেতরের পদার্থগুলো আছে সব বেরিয়ে গেল। এবার ও যদি বিদীর্ণ হয়ে যায় তাহলে ও নিশ্চয়ই কি মরে গেল, তাহলে অ্যান্টিজেনটা এখানে মৃত্যু ঘটল লাইসিসের মাধ্যমে। এরপর যে পদ্ধতি রয়েছে সেটা হলো অপসোনাইজেশন টার্মটা তোমাদের কাছে একদমই নতুন। অ্যান্টিবডিগুলো এই ক্ষেত্রে একটা অ্যান্টিজেন যদি শরীরে প্রবেশ করে, অপসোনাইজেশন পদ্ধতিটা কীরকম হবে, এই একটা অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করলো, সেই অ্যান্টিজেনটা রেড কালারে যা কিছু আছে সবগুলো অ্যান্টিজেন, এটা মনে রাখবে। এই অ্যান্টিজেনগুলো প্রবেশ করলে অ্যান্টিবডিগুলো কী করে, এর চারদিকে একটা শিল্ড তৈরি করে। ঠিক কোনো টেরোরিস্ট যখন দেখো যে কোনো একটা বিল্ডিংয়ে ঢুকে গেছে, তখন পুলিশ বাইরে থেকে কি চিৎকার করে, সারেন্ডার করো, আমরা তোমাকে চারদিক থেকে ঘিরে নিয়েছি। ঠিক একই রকম ব্যাপার, অ্যান্টিবডিগুলো কি করে, অপসোনাইজেশন পদ্ধতিতে এই চারদিক দিয়ে ঘিরে ফেলে অ্যান্টিজেনকে। তার ফলে কি হয়, এই অ্যান্টিজেনটি আর অন্য কোনো টক্সিনই হোক বা অন্য কোথাও যেতে কিছুই পারে না, শেষ পর্যন্ত এরকম অবস্থায় এটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বা লাইসোজাইমের ক্রিয়ায় নষ্ট হয়ে যায়। তো এটা গেল অপসোনাইজেশন ক্রিয়া। অপসোনাইজেশন ক্রিয়া সাধারণত IgG, IgM ইত্যাদি দেখায়। আর এই ধরনের অ্যান্টিবডিগুলোকে বলা হয় অপসোনিন। এরপর আছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। কমপ্লিমেন্ট কি জিনিস সেটা একটু জানা দরকার। কমপ্লিমেন্ট হলো একটা বিশেষ ধরনের নির্দেশতন্ত্র। এক্ষেত্রে কি হয়, কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট তন্ত্র নিয়ে গঠিত। কমপ্লিমেন্ট তন্ত্র কতগুলো প্রোটিন নিয়ে গঠিত। কী কী প্রোটিন রয়েছে, C1 থেকে নাম দেওয়া হয়, C1, C2, C3 এভাবে করে করে C9 অবধি প্রোটিন রয়েছে। এরা প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত অবস্থায় একটা তন্ত্র গঠন করে। সেই তন্ত্রটা আমি একটা ছবির সাহায্যে দেখাচ্ছি তোমাদের, তন্ত্রটা কীরকম দেখতে হয়। যে প্রোটিনগুলোর কথা বললাম, এখানে C9 অবধি প্রোটিনগুলোকে দেখতে পাবে, সবগুলো এখানে দেখা যাচ্ছে না যদিও। এবার এই সিস্টেমটা কি করে কাজ করে,
এবার দেখো, এটা একটা অ্যান্টিজেন যখন শরীরের ভেতরে প্রবেশ করবে, আমাদের শরীরের ভেতরে ব্লু কালারে দেখাচ্ছি, এটা হলো কমপ্লিমেন্ট সিস্টেম। সেটা কি করে, এই অ্যান্টিজেনের সঙ্গে গাত্র সংলগ্ন হয় অ্যান্টিবডির মাধ্যমে। ব্লু কালার দেখো একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এরপর অ্যান্টিজেনটার লাইসিসের মাধ্যমে তার ধ্বংস করে ফেলে। এটা হলো কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ। আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি কীভাবে কাজ করে, মানে অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনকে কীভাবে ধ্বংস করে সেটা জেনেছি। এবার অ্যান্টিজেন ঢুকলে তবে তো শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, তো সে কীভাবে প্রথম থেকে ইন্টারাকশন বা অন্তঃক্রিয়া হয় অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে সেটা একটু জানবো। প্রথমে ধরো একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, তাহলে এটা একটা অ্যান্টিজেন শরীরের ভেতর প্রবেশ করেছে। এই প্রবেশ করার পর এর জন্য যে সমস্ত অ্যান্টিবডিগুলো তৈরি হওয়া দরকার, সেই অ্যান্টিবডিগুলো তৈরি হবে শরীরের মধ্যে। তাহলে প্রথমে অ্যান্টিজেন প্রবেশ, প্রথম ধাপ। তার সেকেন্ড ধাপে কি হবে, অ্যান্টিবডি উৎপাদন। অ্যান্টিবডি উৎপাদিত হওয়ার পর যদি উৎপাদিত হয়ে এমনি থেকে যায়, কোনো লাভ হবে না। তো থার্ড স্টেপে কি করবে, এই অ্যান্টিজেনের গায়ে সেই অ্যান্টিবডিগুলো কি হবে, সংলগ্ন হবে, সেটা কাছাকাছি আসবে। তা এই স্টেপটার কি নাম দেব, অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ গঠন। এরপরে যে থার্ড স্টেপ আসবে, থার্ড স্টেপের মধ্যে দেখা যায় এই অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে একটা রিয়াকশন হবে। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বন্ধুত্ব করার জন্য নিশ্চয়ই যৌগ স্থাপন করবে না, তো এদের মধ্যে কি হবে, একটা ইন্টারাকশন হবে। ইন্টারাকশনগুলো অলরেডি আমরা দেখেছি কী কী ছিল, অ্যাগ্লুটিনেশন ছিল, লাইসিস ছিল, নিউট্রালাইজেশন ছিল, এই সমস্ত পদ্ধতি ছিল। এবার এর মধ্যে তাহলে এই সমস্ত পদ্ধতিগুলো দেখা যাবে, অর্থাৎ এর পরের যে স্টেপটা তার নাম দেওয়া হয় অ্যান্টিজেন নিষ্ক্রিয়করণ। অ্যান্টিজেনের নিষ্ক্রিয়করণ, এর মধ্যে যে পদ্ধতিগুলো পড়বে সেগুলো হলো অপসোনাইজেশন, নিউট্রালাইজেশন, ইত্যাদি। অ্যান্টিজেন অ্যান্টিবডি নিষ্ক্রিয় হওয়ার পর এরপর কী হবে, এই যেগুলো তৈরি হলো সেগুলোকে ধ্বংস করা হবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি নিষ্ক্রিয় হয়ে গেলে শুধু যে খোলকটা পড়ে থাকবে শরীরের মধ্যে তা নয়, এবার নিষ্ক্রিয় করার আবার দুটো পদ্ধতি রয়েছে। নিষ্ক্রিয়করণ তো অপসোনাইজেশন নিউট্রালাইজেশন হয়ে গেল, ধ্বংস করার জন্য আরও দুটো পদ্ধতি রয়েছে, একটা হলো ফ্যাগোসাইটোসিস আর একটা হলো ডায়াপেটেসিস। এটা হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। আমাদের ফ্যাগোসাইটোসিসের জন্য প্রয়োজনীয় জিনিস হলো শ্বেত রক্তকণিকা, তারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সাহায্য করে। এরা কি করে, দেখো একটা ছবি, প্রথমে পিঙ্ক কালারে যেটা দেখানো হয়েছে হলো শ্বেত রক্তকণিকা, আর রয়েছে অ্যান্টিজেন যেটা রেড কালিতে দেখিয়েছি। এবার এরপর যেটা হয়, সে অ্যান্টিজেনটাকে এনগালফ করে নেয় বা খেয়ে নেয়, সেটা হলো শ্বেত রক্তকণিকাটা খেয়ে নিল। খেয়ে নিয়ে এর ভেতরে খেয়ে নেওয়ার পরে এর চারদিকে একটা লেয়ার তৈরি করে, সেটা সেল মেমব্রেন বা প্লাজমা পর্দা দিয়ে একটা লেয়ার তৈরি করে। লেয়ার তৈরি করার পর সেটাকে ওরা উৎসেচকের মাধ্যমে ধ্বংস করে দেয়, এবং ধ্বংস করে যা বর্জ্য পদার্থ আছে সেটা বর্জ্য পদার্থ হিসেবে বের করে দেয়। এটা ছিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। এবার দেখবো ডায়াবেটিসিস পদ্ধতি। এবার ডায়াবেটিসিস পদ্ধতিতে কী হয়, এটা যদি আমাদের রক্তবাহ হয়, এটা ধরো কোনো একটা রক্তবাহ, এবার আমাদের স্কিনের ঠিক নিচেই কোথাও একটা অ্যান্টিজেন এসেছে, বাইরে থেকে একটা অ্যান্টিজেন এখানে এসেছে, সেই অ্যান্টিজেনকে এবার ধ্বংস করতে হবে। রক্তবাহের মধ্যে কী রয়েছে না, শ্বেত কণিকা রয়েছে। এই শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা সব কিছু রয়েছে, তা আমি এগুলোকে শ্বেত কণিকা বলছি। শ্বেত কণিকাগুলি এবার কী করে, এ তো ভেতরে রয়েছে কিন্তু অ্যান্টিজেন এসেছে বাইরে, তো একে ধ্বংস করতে হবে। এরা কী করে, শ্বেত রক্তকণিকাগুলোর একটা ক্ষমতা রয়েছে, অ্যামিবা যেমন ঘনপথের সাহায্যে গমন করে, শ্বেত রক্তকণিকাগুলো এই যে রক্তবাহের নালিকা আবরণী, সেই আবরণীর ভেতর দিয়ে ঘনপথ তৈরি করে বাইরে চলে আসে, ঘনপথ তৈরি করে। তো এরকম একা তো আসে না, শ্বেত রক্তকণিকা অনেকজন এসে এই জায়গাটা একটা অ্যান্টিজেনের চারদিকে একটা ব্যারিয়ার তৈরি করে। সেই ব্যারিয়ার তৈরি করার ফলে এই আমাদের এটা তো আমাদের স্কিনের যদি উপরিভাগ হয়, এই জায়গাটা কিছুটা উঁচু হয়ে ফুলে ওঠে, একে বলে ডায়াবেটিসিস। ঠিক আছে।